গ্যাসের তীব্র সংকটে শিল্পাঞ্চলে বিপাকে পড়েছে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। স্বল্প চাপে উৎপাদন কমার পাশাপাশি বাড়ছে খরচও। সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত ইমরান আলী সজীবের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে চলছে গ্যাস সংকট। প্রয়োজনীয় চাপ না থাকায় অনেক কারখানায় মেশিন আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে ব্যয়, আর শঙ্কা তৈরি হয়েছে সময়মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন, আগে গ্যাসের যে চাপ পাওয়া যেত তাতে সব মেশিন একসঙ্গে চালানো সম্ভব হতো। এখন গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে। শ্রমিকদের অভিযোগ, গ্যাস না থাকায় দীর্ঘ সময় মেশিন বন্ধ থাকে, ফলে কাজ কমে যাওয়ায় তারা আর্থিক ক্ষতিপূরণের মুখে পড়ছেন। গ্যাসের চাপ কম থাকায় আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আগের তুলনায় আমাদের প্রোডাকশন 50% কমে গেছে। ঠিকমতো গ্যাস না পাওয়ার কারণে আমাদের মেশিন সবসময় বন্ধ থাকে। এই বন্ধ থাকার কারণে আমরা ঠিকমতো আমাদের যে প্রোডাকশনের যে আর্থিক অবস্থাটা, এটা আমরা পাই না, ঠিকমতো পাচ্ছি না। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে গ্যাসের সমস্যার কারণে আমরা ঠিকমতো প্রোডাকশন দিতে পারতেছি না এবং শ্রমিকেরা সবাই বেকারত্ব বোধ করতেছে। 10 PSI সংযোগ থাকলেও বর্তমানে মিলছে মাত্র 3 থেকে 4 PSI চাপ। অথচ স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজন অন্তত 8 থেকে 9 PSI। তাই বাধ্য হয়ে কারখানার একাংশ বন্ধ রেখে অন্য অংশ চালাতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যদি আমরা ঠিকভাবে প্রোডাকশনটা দিতে চাই তো আমাদের 8 থেকে 9 PSI লাগে। সরকারের আমার দাবি এটাই হলো, আমাদের 8 থেকে 9 PSI প্রোডাকশন দিতে পারলে, প্রেশারটা PSI দিতে পারলে তাহলে আমাদের প্রোডাকশন ফুলফিল দিতে পারবে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতাদের আস্থা কমবে এবং ভবিষ্যতে রপ্তানিও হ্রাস পেতে পারে। একই সঙ্গে শ্রমিকদের বেতন ও ব্যাংক ঋণ পরিশোধেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। তাই দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি শিল্প সংশ্লিষ্টদের। উৎপাদন বৃদ্ধি তো হচ্ছেই না, বরং হ্রাস পাওয়ার কারণে আমাদের প্রোডাকশন 20% মতো কমে গেছে। শিপমেন্ট শিডিউল আমাদের নির্দিষ্ট এবং আমরা খুবই অল্প সময় পাই, 1.5 থেকে 2 মাস সময় পাই উৎপাদন করতে, একটা শিপমেন্ট শিডিউল ধরে রাখার জন্য। শিপমেন্টটা করতে আমাদের অনেক লেট হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে বায়ার আমাদের সেটা ক্লেম করে, অর্ডার কম দেয়, সেজন্য আমাদের অনেকটা বিপদগ্রস্ত হতে হয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে শুধু উৎপাদন নয়, দেশের রপ্তানি আয় ও শিল্প খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্প মালিক ও শ্রমিকদের। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। গ্যাস সংকটে রাজধানীতে বাসাবাড়ি ও গ্যাস ভিত্তিক যানবাহনে স্থবিরতা। সরবরাহ কমায় অনেকগুলো ফিলিং স্টেশন বন্ধ, যে কটি চালু সেখানেও দীর্ঘ সারি গ্যাস ভিত্তিক যানবাহনে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত আছেন আত্তুজ রহমান দিব্য। জানাবেন গ্যাস সরবরাহ কবে নাগাদ বাড়তে পারে, স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? উজ্জ্বল, যানবাহনের যে গ্যাস সংকটটা চলমান, গ্যাস সংকটে আমাদের বেশ কিছু যানবাহন চালকদের সাথে কথা হয়েছে। সিএনজি চালক রয়েছে বা যারা ব্যক্তিগত গাড়ি চালায় এবং ব্যক্তিগত গাড়ির মাধ্যমে যারা আসলে উবারে রাইড শেয়ার করে থাকেন, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে আসলে গ্যাসের বা ফিলিং স্টেশনগুলোতে 2-4 ঘন্টা দাঁড়িয়ে থাকা তাদের প্রায় একটি অভ্যাসেই আসলে পরিণত হয়েছে। খুব স্বাভাবিক হয়ে উঠছে তাদের কাছে, কারণ তারা যে কোনো স্টেশনেই যাচ্ছে, ফিলিং স্টেশনেই যাচ্ছে, তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত জ্বালানি, তাদের যে একটি সিলিন্ডার থাকে, সেটি আসলে পরিপূর্ণ করে আসলে তাদের সেই জ্বালানিটি পাচ্ছে না। আমাদের কিছুক্ষণ আগে একজন সিএনজি চালকের সাথে কথা হয়েছে, তিনি মাত্র 60 টাকার গ্যাস পেয়েছেন, অর্থাৎ তিনি 7 থেকে 10 কিলোমিটার হয়তো চলতে পারবেন, উনি সেটাই বলেছেন। এবং এরপর ওনাকে ভিন্ন কোনো গ্যাস স্টেশনে আবারও সেই দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হবে। এছাড়া আমরা বর্তমানে যে গ্যাসের পাম্পটিতে রয়েছি কারওয়ান বাজারে, সেখানে আমাদের ফিলিং স্টেশনের যে একজন ম্যানেজার রয়েছেন, ওনার সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে গ্যাসের যে চাপ থাকে গাড়িতে সরবরাহের জন্য, সেই চাপটি এখন আমরা দেখতে পাচ্ছি সেটি 100-তে আছে। সেটি যদি 200-র মতো থাকে, সেক্ষেত্রে হয়তো যেই ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে যারা ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন, তারা তাদের যেই ছোট সিলিন্ডার সেটা ফুল পান। কিন্তু এখন যেহেতু 100-র নিচে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি গাড়ি আসলে গ্যাস পেয়েছে 132 টাকার। তো এই অবস্থায় তারা হচ্ছে তাদের যে ভোগান্তির মধ্যে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে যে সিএনজি চালকের কথা সে উল্লেখ করেছিলাম, আরও কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে তাদের যে গ্যাসের যে এই সংকটের কারণে তারা নিয়মিতভাবে গ্যাস পাচ্ছেন না, কাঙ্ক্ষিত জ্বালানি,
সে না পাওয়ার কারণে তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কারণে তারা আসলে সেই তাদের যেই সড়কে যে ফিলিং স্টেশনের বাইরে যে সময়টা অপেক্ষা করতে হচ্ছে, সে অপেক্ষার দামটা আসলে তারা যাত্রীদের কাছ থেকে আদায় করার চেষ্টা করেন। কিছুক্ষণ আগে একজন বললেন, কারণ এক জায়গার ভাড়া 200 টাকা থাকলে তারা সেটা 400 টাকা আদায় করার চেষ্টা করছেন, 300 টাকা আদায় করার চেষ্টা করছেন, কারণ তারা উল্লেখ করেছেন যে তাদের দিন শেষে একটি সিএনজির জন্য ভাড়া দিতে হয় প্রায় 1000-1200 টাকা, সেটা জমা দিতে হয়। তো তাদের যেই ভোগান্তি, এই ভোগান্তির কারণে তারা যাত্রীদের থেকেই আসলে সেটি আদায় করতে চাচ্ছেন। আমরা আরও কিছু গ্যাস স্টেশনের খবর জানাতে পারবো কিছুক্ষণের মধ্যে। কারওয়ান বাজার গ্যাস স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। উজ্জ্বল। আফতাব রহমান দিব্যযুক্ত ছিলেন কারণ বাজার থেকে। এদিকে নেত্রকোনায় 8 দিন ধরে বন্ধ গ্যাস সরবরাহ, ফলে ভোগান্তিতে জেলার প্রায় 5000 গ্রাহক। এছাড়াও বন্ধ জেলার একমাত্র ফিলিং স্টেশন, ফলে বিকল্প জ্বালানিতে অতিরিক্ত খরচ করেই চলছে যানবাহনগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন রিফাত আহমেদ রাসেল। রিফাত, জানাবেন কবে নাগাদ এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে? আপনি শুরুতেই বলছেন যে 8 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ। নেত্রকোনা এমনিতে একটি সীমান্তবর্তী এলাকা, এখানকার যারা গ্রাহক রয়েছে তাদের কিন্তু রান্নাবান্না বা অন্যান্য কাজের জন্য কিন্তু গ্যাসের উপরই নির্ভর করতে হতো, যার ফলে এখানকার যারা বাসিন্দা রয়েছে এখন গ্যাস না থাকার ফলে কিন্তু নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের উপরে জেলার যে 10টি উপজেলা রয়েছে, এছাড়াও পার্শ্ববর্তী সুনামগঞ্জের 2টি উপজেলা ধরমপাশা এবং মধ্যনগর, সেই অঞ্চলের যে সিএনজি চালিত যেই যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু এটার উপরেই নির্ভর করে। অর্থাৎ প্রায় 22 তারিখ থেকে আজ 8 দিন ধরে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে কিন্তু এই যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু মারাত্মকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও জেলার প্রায় 5500-এর উপরে যারা আবাসিক গ্রাহক রয়েছে তাদের কিন্তু ভোগান্তি শেষ নেই। তারা যেমন, আমরা ইতিমধ্যে গ্যাস যে কর্তৃপক্ষ রয়েছে এখানকার তিতাস, তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যেহেতু একেবারে সীমান্তবর্তী জেলা, এমনিতেই সারা বছর গ্যাসের চাপ নিয়ে কিন্তু নানাভাবে অভিযোগ থাকে। অর্থাৎ গাজীপুর, ময়মনসিংহ একই লাইনে আসার পর এই অঞ্চলে গ্যাস একেবারে থাকে না বললেই চলে। এখন একেবারে গ্যাস না থাকার ফলে কিন্তু এখানকার যারা গ্রাহকরা রয়েছে তারা বলছিলেন তাদের আসলে নানাভাবে দুর্ভোগ বা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা কর্তৃপক্ষ এখনো আমাদেরকে নির্দিষ্ট কোনো ডেট বা নির্দিষ্ট কোনো সময় কিন্তু তারা নির্ধারণ করতে পারেনি। অর্থাৎ কবে নাগাদ এই সংকট নিরসন হবে, কবে নাগাদ আবারও স্বাভাবিক পর্যায়ে গ্যাসের সরবরাহ ফিরে আসবে, সেই নিয়ে কিন্তু এখনো কোনো আশার আলো শোনা যাচ্ছে না। তবে যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছেন, এই গ্যাস কর্তৃপক্ষ বা এই সিএনজি ফিলিং স্টেশনে যারা দায়িত্বে রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 1 তারিখের দিকে তারা একটা সম্ভাবনা দেখছেন। তবে এইটা আদৌ কতটুকু বাস্তবায়ন হয় বা আদৌ কবে থেকে এই গ্যাস সরবরাহ শুরু হয় তা নিয়ে কিন্তু তাদের সঠিক কোনো তথ্য নেই। তবে এইটুকু বলা যায় যে এখন গ্যাস না থাকার ফলে সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে তারা কিন্তু এখন বিকল্প জ্বালানি নিয়ে চলছে, যার ফলে কিন্তু তাদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, পাশাপাশি কিন্তু ভোগান্তিও শিকার হচ্ছে। তাই তারা বলছেন যে আসলে গ্যাস সরবরাহ দ্রুত সচল হোক এবং এই ভোগান্তি থেকে তারা নিরসন চায়। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাস সরবরাহ সর্বশেষ। উজ্জ্বল। রিফাত আহমেদ রাসেল জানাচ্ছিলেন গ্যাস সরবরাহের খবর। এদিকে সংকটের মধ্যেও ভালো খবর, নোয়াখালীর সেনবাগের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। বাপেক্সের এই সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পে শুরু হয়েছে খনন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন নাসিম শুভ। নাসিম, জানাবেন নতুন কূপ থেকে কি পরিমাণ গ্যাস মিলতে পারে, কর্তৃপক্ষ কি বলছে? উজ্জ্বল, আসলে এটি একটি আনন্দের বিষয়। সারা দেশে যখনই গ্যাস সংকট ঠিক সেই মুহূর্তে এটি একটি সুখবর হিসেবে আসলে দেশবাসীর জন্যই মনে হলো। সেটি হচ্ছে নোয়াখালীর যে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রাম, সেই গ্রামে কিন্তু একটি নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে, যেটিতে খনন কাজ শুরু করেছে গতকাল থেকে বাফেক্স খনন কাজ শুরু করেছে এবং আজ কিন্তু খনন কাজ চলছে। প্রায় 1500 মিটার কিন্তু তারা খনন করবে এবং বাফেক্স আশা করছে এখানে 1500 মিটার খনন করলে এখানে 2টি জোনে গ্যাসের সম্ভাবনা মিলতে পারে এবং এই 2টি জোনে কিন্তু গ্যাসের সম্ভাবনা মিললে বিপুল পরিমাণ গ্যাস এখান থেকে উত্তোলন করা যাবে বলে কিন্তু তারা ধারণা করছেন। এর আগেও নোয়াখালীর যে সুন্দরপুর মূল্যায়ন উন্নয়ন কূপ, এর আগেও 3টি কূপ খনন করা হয়েছিল এবং 3টি কূপের মধ্যে
তিনটিতেই কিন্তু গ্যাসের সন্ধান মিলেছিল এবং সেগুলো থেকে প্রতিদিনই প্রায় গড়ে 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল। এবং ধারণা করা হচ্ছে এই যে কূপটি এখন খনন করা হচ্ছে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ, এই কূপ থেকেও যদি গ্যাসের সন্ধান মিলে আগের তিনটির সাথে সামঞ্জস্য রেখেই একই পরিমাণ কিংবা তার কাছাকাছি পরিমাণ গ্যাস কিন্তু এই কূপ থেকেও মিলতে পারে। তো আমি এখানে কথা বলেছি এখানে যিনি ড্রিলিং ইনচার্জ রয়েছে তার সাথে, তার থেকে আমরা আসলে যেটি জানতে পেরেছি এখানে প্রায় 1550 মিটার খনন পরেই কিন্তু তারা আসলে ডিএসটি পরীক্ষার মাধ্যমে এখানে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে সেটি সম্পর্কে তারা নিশ্চিত হতে পারবেন এবং মজুদকৃত গ্যাস যেগুলো উত্তোলনযোগ্য কিনা সেটিও কিন্তু তারা নিশ্চিত হবেন। এবং তারপর পরে কিন্তু আসলে জাতীয় গ্রিডের প্রতিদিন কতটুকু করে গ্যাস যুক্ত হবে সেইটা সম্পর্কে কিন্তু তারা ধারণা দিতে পারবেন। তবে তিনি বলছেন যে তারা ধারণা করছেন প্রাথমিক যে সার্ভে করা হয়েছিল সে সার্ভে রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে 1550 মিটারের মধ্যে কিন্তু 2টি জোন রয়েছে যেগুলোতে আসলে সম্ভাব্য গ্যাস থাকতে পারে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের খনন কাজ করছেন এবং সম্ভাব্য 1.5 থেকে 2 মাস সময়কালের মধ্যে কিন্তু তারা তাদের খনন কাজ সম্পন্ন করতে পারবেন বলে তারা ধারণা করছেন। এবং এই সময়ের মধ্যে কিন্তু তারা যদি এখানে গ্যাসের অস্তিত্ব মেলে তাহলে কিন্তু সেটি জাতীয় গ্রিডে যুক্ত করার পরবর্তী যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। উজ্জ্বল, এই ছিল আসলে নোয়াখালীর শ্যানবাগ থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নাসিম শুভ জানাচ্ছিলেন বিস্তারিত। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। কাল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। কূটনৈতিক গোর একই সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সফরে সরকার প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের প্রধানের সাথে বৈঠকের কথা রয়েছে তার। বিশ্লেষকরা মনে করছেন এই সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের চীন ঘনিষ্ঠতা এড়াতে বার্তা আসতে পারে। বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও বার্তা যেতে পারে ব্যবসা সম্প্রসারণে নীতিমালা সংশোধনের। আর জানাচ্ছেন হোসেন জাহিদ। বয়স কেবল 39। অপেক্ষাকৃত তরুণ বয়সেই ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূতের দায়িত্ব সামলাচ্ছেন সার্জিও গোর। ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক চীন ঘনিষ্ঠতা চিন্তায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশ যাতে মার্কিন বলয়ের বাইরে না যায় এমন বার্তা আসতে পারে সার্জিও গোরের সফরে, তেমনটা মত বিশ্লেষকদের। এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিছু উদ্বেগের বিষয় আছে। আমরা জানি যে ভূ রাজনৈতিক বিবেচনায় বা ট্রাম্পের তার যে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চল কিংবা দক্ষিণ এশিয়া বা মধ্য এশিয়া এই অঞ্চলগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কতগুলো অবস্থান আছে। তো সেই অবস্থানের সঙ্গে বাংলাদেশ কতটা অ্যাডজাস্ট করছে সেই বিষয়গুলো হয়তো একটু পরখ করে দেখবেন। বাংলাদেশও এই সুযোগে তার নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে। সার্জিও গোর একই সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল্যায়নে সার্জিও গোরের কাছে গুরুত্ব পাবে ভারতের চোখে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও কূটনীতি, যেমনটি মনে করছেন এই বিশ্লেষক। যেহেতু উনি ভারতের রাষ্ট্রদূত এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটি বাংলাদেশ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভারত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোয়াড, যে নেতৃত্বে যে কোয়াড আছে তার অন্যতম সদস্য এবং একই সঙ্গে চীন কেন্দ্রিক যে মার্কিন পররাষ্ট্রনীতির যে লক্ষ্যগুলো আছে এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া, বে অফ বেঙ্গল বা ইন্দো প্যাসিফিক, সেগুলো অর্জন করার ক্ষেত্রে ভারতের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সার্জিও গোরের সফরে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা আছে। এসব বৈঠকে বাংলাদেশি সব পণ্যে সাম্প্রতিক আরোপিত 10% শুল্ক প্রত্যাহার সহ দুদেশের বাণিজ্য সম্প্রসারণে আলোচনা গুরুত্ব পাওয়ার দাবি রাখে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 10% শুল্কের যে বিষয়টা, সেটা যাতে কিভাবে আমরা সুরাহা করতে পারি, এগুলোর দিকে একটু বাংলাদেশের পক্ষ থেকে নজর দিতে হবে বা সেগুলো নিয়ে কথা বলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ, সেটা কিন্তু বাংলাদেশে যে টপ 10 ইনভেস্টিং কান্ট্রি হিসেবে কিন্তু আছে এখনো। তো সুতরাং সেই জায়গাতে কিভাবে আবার তাদেরকে সামনের দিকে নিয়ে আসা যায়, তো সেই জন্য চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যে চীন ঘনিষ্ঠতা মানেই আমেরিকা বিরোধিতা নয়, এমন বার্তা পৌঁছাতে হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। সেদিক বিবেচনায় সার্জিও গোরের সফরকে উপযুক্ত উপলক্ষ হিসেবে দেখার পরামর্শ বিশ্লেষকদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক এবং চীনের সঙ্গে সম্পর্ক, দুটো কিন্তু সাংঘর্ষিক নয়। হোসেন জাহিদ, এখন ঢাকা।
নগদ টাকার ব্যবহার কমে মোবাইল ব্যাংকিং, কার্ড ও ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার প্রচলন এখন বিশ্বজুড়ে। সে পথে এগুচ্ছে বাংলাদেশও। সবশেষ বাংলা কিউআর এনে ক্যাশলেস অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনও অধিকাংশ মানুষ নগদ লেনদেনে আস্থা রাখেন। তাই ক্যাশলেস অর্থনীতির সুফল পেতে ডিজিটাল অর্থ ব্যবস্থাপনা ও জনসচেতনতার বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত কামরুল হাসান জনির প্রতিবেদনে। পঞ্চগড়ের ষাটোত্তর নারী জুবেদা বেগমের বয়স্ক ভাতা সহজ করেছে মোবাইল ব্যাংকিং। তার মতো প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন ধীরে ধীরে সহজ হচ্ছে ডিজিটাল লেনদেনে। আমি ব্যাংকে টাকা তুলবা যাই, লাইন ধরে। এখন তার সুবিধা হয়েছে, মোবাইলে টাকা যাইলে আমরা পাচ্ছি। ডিজিটাল লেনদেনে গ্রামের তুলনায় গ্রাহক বেশি শহরে। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে অনেকেই লেনদেন করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ে। কার্ডের মাধ্যমে লেনদেনটা করলে আমাদের চুরি, তারপর বিভিন্ন রকম ঝুঁকিও কমে যায়। বেশি বাজার করতে গেলে অনেক সময় বেশি টাকা ক্যারি করাটা ঝুঁকিপূর্ণ, যার কারণে ওই যে ক্যাশ মানে কার্ডের পেমেন্টটা সহজ হয় আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে, শহর ও গ্রাম মিলে বর্তমানে অনলাইন ব্যাংক ও উপশাখার সংখ্যা 16,500-এর বেশি। দেশে গেল 5 বছরে কার্ডে লেনদেন বেড়েছে। ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের সংখ্যাও 5,10,00,000 ছাড়িয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ, মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে নগদবিহীন লেনদেনে আগ্রহ বেড়েছে। তবে অর্থনীতি গবেষকরা বলছেন, অবকাঠামোগত উন্নয়নে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল লেনদেনের বৈষম্য দৃশ্যমান। আমি মনে করি অবকাঠামোগত গ্যাপটাই একটা বড় বাধা। আর একটা বাধা আছে, সেটা হলো গ্রাম এবং শহরের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল যেটা লিটারেসি বলে, ডিজিটাল লিটারেসি বলে, এখানে একটা বড় গ্যাপ আছে। নগদ টাকার বাণিজ্য চালু থাকায় সরকার চাইলেও ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ব্যাংক কর্মকর্তা। এই বাণিজ্যের সাথে যারা জড়িত তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদের কিন্তু হিউজ পরিমাণে কাস্টমার অনবোর্ডিং করেছে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেগুলোর ভিতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। নগদবিহীন লেনদেনে ব্যাংকগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা ব্যাংক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যাশলেস বা ডিজিটাল ব্যাংকিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাহকদের সুরক্ষা দেওয়া। কিছু ব্যাংক আছে আমাদের যেগুলো টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স, তারা এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তারাই আসলে লিডিং পজিশনে নিয়ে গিয়ে যখন তারা একটা পর্যায়ে পৌঁছাবে পুরো ব্যাংকিং সেক্টর একসাথে কাজ করতে পারবে। এখনও বেশিরভাগ মানুষের ভরসা নগদ লেনদেন। তাই ক্যাশলেস অর্থনীতির দীর্ঘমেয়াদী সুফল পেতে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জোরালো ভূমিকার পরামর্শ এই অর্থনীতিবিদের। মাঝে মধ্যে সেন্ট্রাল ব্যাংক বা অন্য কেউ দুই একটা পিসমিল স্টেপ নিলে হবে না, তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। গ্রাহকের অর্থ ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করা গেলে ক্যাশলেস অর্থনীতির সুফল আসবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল লেনদেনে আরও উৎসাহ বাড়াতে হবে সাধারণ মানুষের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এই ঘটনায় আজ দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। প্রতিবাদ মিছিলে জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না বলে অভিযোগ করেন তিনি। অন্য বক্তারা বলেন, দ্রুত এই মামলার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেবেন তারা। মঙ্গলবার রাত 10:30টায় এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে বাংলা মোটর থেকে, পরে এই মিছিল শেষ হয় শাহবাগে গিয়ে। নেতৃবৃন্দ সহ সেইখানকার যারা আমাদের জনসমর্থক আছে তাদের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে সরকার, সেই সরকার 5 মাসের মাথায় এসে
রাজনৈতিক সমাবেশে হামলা চালাচ্ছে। খুবই দুঃখের সাথে জানাতে হয়, আমরা যে ফ্যাসিবাদী আমল দেখেছিলাম, সেই আমলে আওয়ামী লীগ ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা চালাতো। আজকে সেই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজধানীর মিরপুর 2-এ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে 3 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। টিসিবির পণ্য নিতে লাইনে থাকা মানুষের উপর দেয়াল ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত ও সহায়তার আশ্বাস দেন জনপ্রতিনিধিরা। কলেজ কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। এদিকে আহতদের চিকিৎসা ব্যয় সরকারিভাবে দেওয়ার আশ্বাস দিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিতের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার প্রতিদিনের মতোই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সড়কে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। দুপুর 1টায় কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। এতে দেয়ালের নিচে চাপা পড়ে অন্তত 8 জন। এরপর দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সাথে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধার করে রাজধানীর পঙ্গু ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত 3 জনের মধ্যে নাসিমা বেগম ঘটনাস্থলে, বিউটি এবং ফিরোজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক মাস আগে ভূমিকম্পের পর সীমানা প্রাচীরটি ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে হয়ে গিয়েছিল। তবে কোনো ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ। বিকট একটা শব্দ শুনতে পাই আমরা, তারপরে আমরা তাড়াতাড়ি করে কলেজ থেকে দৌড়ায় বের হই। মূলত যখন এই কাজ করেছে ঠিকাদার, সেই তার গাফিলতির জন্যই আজকের এই ওয়াল ধসে পড়েছে। ভূমিকম্পের সময় ওটা একটু বাঁকা ছিল এবং প্রিন্সিপাল দেখে গেছে, যার প্রতিপক্ষ দেখে গেছে, এটা তারা ঠিক করার কথা ছিল, ঠিক করে নেয়। এখানে 20 জনের মতন অবস্থা খারাপ। ঢাকা মেডিকেল কলেজ নাকি মারা গেছে, আর এখানে আমার বোন নাকি স্পট ডেডে সেখানে মারা গেছে। পঙ্গু হাসপাতালের পরিচালক আব্দুল কেনান জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আর 3 জনের অস্ত্রোপচার করা হবে। আমাদের এখানে 8 জন ইনজুর অবস্থায় এসেছে, একজন ব্রড ডেথ, আসার আগে সে মারা গেছে। এর বাইরে ইতিমধ্যেই অন্যান্য যে রোগী যারা আছে তার মধ্যে 3 জনকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন স্থানীয় এমপি ব্যারিস্টার আরমান ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় তারা ঘটনার তদন্ত ও হতাহতদের সহযোগিতার আশ্বাস দেন। এখানে আরসিসি পিলার ছাড়া এত বড় দেওয়াল হওয়ার কথা ছিল না। অবিলম্বে একটি তদন্ত হওয়া দরকার, নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত হওয়া দরকার, যে এই কাজটি কখন হয়েছিল, কতটুকু এখানে বরাদ্দ দেওয়া হয়েছিল, এই বরাদ্দর কতটুকু এই কাজে ব্যয় হয়েছে। সেই 14 সালে ওয়ালটি হয়েছে, ওয়ালটি করার সময় যেই জিনিসগুলো ব্যবহার করা প্রয়োজন ছিল সেখানে নাই। আরসিসি কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র ব্রিক ওয়াল, যেটা ইটের ওয়াল বলি, সেখানে সেই ইটের ওয়াল দিয়ে করা হয়েছে বিধায় আজকে এত বড় একটা দুর্ঘটনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছি। তবে এটি দুর্ঘটনা নাকি অবহেলা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের কোনো দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ওয়ালটা পুরাতন, আর এটা সুরক্ষিত ছিল কিনা এগুলো আমরা তদন্ত শুরু করছি। একটা তদন্ত কমিটিও হবে শুনেছি, কলেজ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। পরবর্তীতে বিস্তারিত তদন্ত করে এটা বলতে পারবো যে এক্স্যাক্টলি কী কারণে ওয়ালটা ভেঙেছে। এদিকে রাতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় একাধিক ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি আহতদের চিকিৎসার সকল ব্যয় বহনের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। কিছু টাকা আমি দিয়ে আসছি, এখন দেখেছেন প্রত্যেক রোগীর হাতে, বাকিটাও আমরা ইনশাল্লাহ যা লাগে আমরা সহায়তা করব। আমাদের মাননীয় সংসদ সদস্য ওনারাও সহায়তা করতেছেন, আমরা সবাই মিলেই করব ইনশাল্লাহ। ডাক্তার সাহেবদেরও বলেছি হসপিটালে কোনো চার্জ নেই, যে একটু বাইরে থেকে আনতে হবে এটা আমরা কিনে দেবো বলে গিয়েছি, ওনারা হিসাব রাখবেন, আমি দিয়ে দেব। দুর্ঘটনার পর ঘটনাস্থলের পাশে লোহার বেষ্টনী দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে এক আবাসন ব্যবসায়ীর গাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গেল রাতে চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসী প্রথমে গাড়ির পথরোধ করে সামনের আয়নায় ইট ছুড়ে, পরে গাড়ির পেছনে পরপর 3 রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ব্যবসায়ী মোহাম্মদ রনি। ভুক্তভোগী জানান, অন্য সময় চালক থাকলেও ঘটনার সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ব্যবসায়িক বিরোধের জেরেই এই হামলা হয়েছে বলে ধারণা তার। এর আগে তার রাউজানের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল।
ব্যবসায়িক বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। চলতি মাসে প্রায় 4 গুণ বেড়েছে ডেঙ্গুর রোগী, বাড়ছে মৃত্যুহারও। সরকারি তথ্য বলছে জুলাইয়ে গেল 2 বছরের তুলনায় এবছর আক্রান্ত বেশি। এই অবস্থায় আগামী 2 মাস আরও বাড়ার শঙ্কা চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের। তবে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। একই সাথে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার ও জমানো পানি নিয়মিত পরিষ্কারের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সঞ্জয় মল্লিকের ছবিতে আরও জানাচ্ছেন শোয়েব রহমান। চট্টগ্রামের হাসপাতালগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ওয়ার্ডগুলোতে গেল মাসের তুলনায় রোগী বেড়েছে কয়েক গুণ। চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল 122 জন। চলতি মাসে তা 4.5 গুণ বেড়ে দাঁড়িয়েছে 457 জনে। এছাড়াও চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন, যার মধ্যে চলতি মাসেই মারা গেছেন 2 জন। এক সপ্তাহ জ্বর ছিল, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না। পরীক্ষার 3টা রক্ত পরীক্ষা করছে, ওখানে রিপোর্ট দেখা গেছে ডেঙ্গু আর টাইফয়েড। জ্বর ছিল তখন, এখন বমি ছিল, বমি বন্ধ হয়েছে, জ্বরটা আজ চলতেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে জুলাই মাসের আক্রান্ত গেল 2 বছরের আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। 2024 ও 2025 সালে আক্রান্ত ছিল যথাক্রমে 198 ও 430। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর ভরা মৌসুম আগস্ট সেপ্টেম্বরে আক্রান্ত আরও বহুগুণে বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। অল্প জ্বর নিয়েও রোগীর অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টসগুলা তাদের ওরিয়েন্টেশন লস হয়ে যায়, মানে ব্রেইন ধরে ডাইরেক্ট, ওরকম হতে পারে। যেমন আমাদের অনেক রোগী পাচ্ছি চকরিয়া থেকে চলে আসতেছে, কক্সবাজার থেকে, ওই বেল্ট থেকে যারা আসতেছে দেখা যাচ্ছে তাদের স্মৃতিশক্তিগুলা ওরিয়েন্টেশন লস হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার ও ওয়ার্ড খোলার কথা জানিয়েছে তারা। আমরা উপজেলা পর্যায়ে ডেঙ্গু কর্নারগুলো তৈরি করেছি এবং সেখানে চিকিৎসার সব সরঞ্জাম আমরা ওখানে নিশ্চিত করেছি, যাতে বিনা কারণে যেন কোনো রোগী আমাদের উপজেলা পর্যায় থেকে রেফার হয়ে জেলা হাসপাতাল অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ বা টারশিয়ারি হাসপাতালগুলোতে না আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত নগরীর তুলনায় উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের বেশিরভাগই পুরুষ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। মৌলভীবাজারে কমছেই না হামের প্রকোপ। প্রতিদিন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। 9 জন সহ এ পর্যন্ত মোট আক্রান্ত 1077 জন, মৃত্যু 13 জনের। বিস্তারিত জানাতে মৌলভীবাজার জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন এম এ হামিদ। হামিদ, চিকিৎসকরা কি বলছেন, কেন কমানো সম্ভব হচ্ছে না হামের প্রকোপ? মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে কিন্তু হামের প্রকোপের কোনো কমতি দেখা যাচ্ছে না। প্রতিদিন 9 থেকে 13 বা 14 জন আক্রান্ত হচ্ছেন। আজকেও 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 14 জন, তাদের মধ্যে 7 জনই প্রাপ্তবয়স্ক, যাদের বয়স 18 থেকে 50 পর্যন্ত, এবং যারা প্রতিদিনই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং হামের টিকাও অব্যাহত রয়েছে। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন যে এবছর হামের টিকার লক্ষ্যমাত্রা ছিল 2,05,114 জনের, কিন্তু সেখানে দেওয়া হয়েছে 2,05,978 জনকে, অর্থাৎ 100% উপরে টিকাদান সম্পন্ন হয়েছে। কিন্তু তিনি যেটা বলছেন যে অনেক চা বাগান বা হাওর অধ্যুষিত এলাকা আছে বা অনেক জায়গা আছে যেখানে লোকজন কিন্তু তাদের শিশুকে হামের টিকা দিতে চাননি। কারণ হিসেবে তিনি বলছেন যে তারা হয়তো প্রত্যেকটি সচেতন না, বা সরকারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হতো যে সবাইকে হামের টিকা দিতে হবে, সেক্ষেত্রে হয়তো হামের প্রকোপটা কমে আসছে। কিন্তু এখন পর্যন্ত তারা বাড়ি বাড়ি গিয়ে যারা হামের টিকা দেননি তাদেরকে চিহ্নিত করে হামের টিকা দিচ্ছেন। তারা বলছেন যে এই এফেক্টটা পড়তে আরো কিছুদিন সময় লাগবে। যদিও সিভিল সার্জনের বক্তব্য হচ্ছে যে আস্তে আস্তে কমে আসছে, কখনো 4 জন বা 3 জনে নেমে আসছে, কিন্তু এরই মধ্যে মৌলভীবাজার জেলার 13 জন শিশু মারা গিয়েছে। যদিও মৌলভীবাজার থেকে রেফার করে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মধ্যে কুলাউড়ায় 4 জন, সদরে 3 জন, শ্রীনগরে 3 জন, রাজনগরে 1 জন, কোমলগঞ্জে 1 জন, বড়লেখায় 1 জন রয়েছেন। এবং প্রতিদিন বলা যায় যে নতুন করে রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমি কথা বলেছিলাম 250 জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কনককান্তি দাসের সাথে, তিনি জানিয়েছেন যে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তারা চেষ্টা করছেন রোগীকে স্থান সংকুলন করে দিতে। আজকের কথা যদি বলি, সেক্ষেত্রে শিশু ওয়ার্ডে 31 জন, কেন ওয়ার্ডে 14 জন, ডায়রিয়া ওয়ার্ডে 22 জন এবং মেডিসিন ওয়ার্ডে
চুরাশি জন রোগী ভর্তি রয়েছেন। মেঝেতে জায়গা না হওয়ার কারণে মেঝেতে থেকেও কিন্তু অনেকে চিকিৎসা নিচ্ছেন। তারা বলছেন যে চিকিৎসা ঠিকমতো দিচ্ছেন এবং যারা চিকিৎসা নিচ্ছেন, যাদের শিশুদেরকে চিকিৎসা, তারা বলছেন যে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন, চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না। কিন্তু এখানে আইসোলেশন এবং সিসি না থাকার কারণে লোকজন সমস্যার মধ্যে পড়ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হামনিয়া সবচেয়ে সুযোগ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। ঝোড়ো হাওয়া কমায় সাগরে ইলিশ শিকারে ছুটছেন শত শত ট্রলার। বিস্তারিত জানাতে পটুয়াখালীর আলিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন জেলেদের জন্য কোনো সতর্কতা বা নির্দেশনা রয়েছে কিনা, এখন আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে? উজ্জ্বল, এখন আবহাওয়া পরিস্থিতি এমনটি যে ঝড়ো হাওয়া নেই, মেঘের বিচরণটা বেড়েছে আর মেঘে মেঘে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। আর সতর্কবার্তায় এখনও আবহাওয়া অধিদপ্তর পায়রাসহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। আর গভীর নিম্নচাপটি উড়িষ্যা অতিক্রম করছে এবং এর প্রভাবে আর এখন একই সঙ্গে পূর্ণিমার তিথি চলছে। এই দুয়ের সমন্বয়ে সমুদ্র এবং নদ নদীতে পানি বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বেশি বেড়েছে, এমনটি আমরা দেখেছি। আপনি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু অনেক ট্রলার তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বহু ট্রলার তারা কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে তারা জীবনে জীবিকার তাগিদে তারা কিন্তু সমুদ্রে গিয়েছেন মাছ শিকারের জন্য। আর এখনও অনেক ট্রলার তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন, মাছ শিকারের সকল জ্বালানি সংগ্রহ করেছেন, সেগুলো ট্রলারে মজুত করেছেন। এখন আজকে বিকেলে অথবা আগামীকাল সকালের দিকে তারা সাগরে যাবেন মাছ শিকারের জন্য, এমনটি জানিয়েছে জেলেরা। আপনাকে আরও জানিয়ে রাখি, এখানকার যে মৎস্য ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছেন যে এই গত 1 সপ্তাহ এই যে নিম্নচাপের প্রভাবে গত 1 সপ্তাহ ধরে তারা কিন্তু ঘাটে অলস সময় পার করেছেন। এতে প্রায় এখানকার 30 থেকে 40 কোটি টাকা লোকসানে পতিত হয়েছে সকল ট্রলার মালিকরা। এবং একই সঙ্গে এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারাও বলেছেন যে তারা বিভিন্ন মোকাম থেকে যে দাদন নিয়ে এসেছেন, অগ্রিম টাকা নিয়ে এখানে মাছ ক্রয় করেন, কিন্তু সেই দাদনের টাকারও তাগাদা থাকার কারণে তারাও পড়েছেন মহাবিপাকে। এক কথা বলা যায় যে গত 1 সপ্তাহ ধরে মৎস্যবন্দর আলিপুর মহিপুর অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়েছিল। তো এখন আবার নতুন স্বপ্ন নিয়ে তারা সমুদ্রে যাত্রা শুরু করেছেন। আর এই সমুদ্র যাত্রায় গিয়ে যদি তারা মাছ শিকার করতে পারেন, ইলিশ সহ অন্যান্য মাছের যদি দেখা পান, তাহলে তাদের অর্থনৈতিক যে একটি টানাপোড়েন সেটি লাঘব হবে, এমনটি প্রত্যাশা করছেন তারা। আমরা এখানকার যে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছেন যে আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এমনটি শঙ্কার কথা জানিয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই যে এখন যে পূর্ণিমার তিথি আর যে বৃষ্টিপাত, এই দুইয়ের সমন্বয়ে যদি থাকে তাহলে কিন্তু বঙ্গোপসাগরে ইলিশের যে বিচরণ সেটি বাড়বে। আর ইলিশের বিচরণ বাড়ার সাথে সাথে জেলেদের জালেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা দেবে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার জেলেরা। আর এমনটি যদি হয় তাহলে প্রতিটি ট্রলার যদি ইলিশ শিকার করতে পারেন কাঙ্ক্ষিত, তাহলে তাদের যে বিগত বছরে যে ধারাবাহিক লোকসান, সেই লোকসানের পরিমাণটা অনেকটাই কমবে, এমনটি প্রত্যাশা করছেন তারা। আর আমরা এখানকার যে মৎস্য ট্রলার মালিক তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এবছর কিন্তু ইলিশ মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা করছেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে তাহলে তাদের জালে যদি ইলিশের দেখা মেলে তাহলে তাদের বিগত দিনের লোকসান কাটিয়ে ফেলবে, এমনটি জানিয়েছে তারা। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। যুক্ত ছিলেন জসিম পারভেজ। জাপানের শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণাঞ্চলের কুমামোতো শহরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শপিং মল ধসসহ বিভিন্ন স্থাপনার নিচে আটকে আছে অনেক মানুষ। এরই মধ্যে প্রায় 10,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা। আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারী দল। বিস্তারিত জানাচ্ছেন
পেনুকা সুলতানা। ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে প্রায় প্রতিদিনই ছোটখাটো কম্পন হয় জাপানে। তবে এর মাঝেও বড় ধাক্কা দিল গেল মঙ্গলবার। 7.1 মাত্রার ভূমিকম্পের থাবায় ক্ষতবিক্ষত জাপান। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে আঘাত হানে ভূমিকম্প। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে এর তীব্রতা ছিল 6.8 মাত্রার। ভয়াবহ এ ভূমিকম্পে কিউশুর কুমামাতো প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে তীব্র ঝাঁকুনিতে কুমামাতোর ইয়ন শপিং মল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ভবনটির দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ে। ফলে সেখানে আটকে আছে অনেকেই। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 8時30分時点で災害との関連の調査中を含め死者13名のほか人的被害、建物倒壊、火災や道路の損壊など。তবে এই শপিং মল ছাড়াও একই এলাকায় একটি কাগজের মিল চিমনি ধসের পর নিখোঁজ রয়েছেন অনেকেই। এদিকে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে ভূমিকম্পের পর এ পর্যন্ত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 10,000 মানুষকে। এরই মধ্যে ভূমিকম্পের কারণে কুমামাতো শহরে বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ। ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 45টি চিকিৎসা কেন্দ্র। পাশাপাশি সপ্তদশ শতাব্দীর একটি দুর্গের বাইরের দেয়ালও ধসে পড়েছে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভে প্রদেশে যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 8 জন। গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। হতাহতদের সবাই ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF এর সদস্য বলে জানিয়েছে আধা সামরিক এই বাহিনীটি। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে একযোগে হামলা চালায় তারা। মূলত গত 1 মাসে IRGC নির্দেশিত 30টি ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালিয়েছে মার্কিন ও সৌদি বাহিনী। এদিকে 5 দিনের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান আকস্মিক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। তবে তা সফলভাবে প্রতিহতের দাবি করছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভা আজ। প্রায় 2 মাস পর বিসিবি কার্যালয়ে নিয়মিত বৈঠকে বসছেন পরিচালকরা। BPL, ওয়ানডে অধিনায়কের পরিবর্তন এবং নারী ক্রিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে। জুবাইর আহমেদের প্রতিবেদন। লম্বা সময় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বসছে পরিচালকদের বৈঠক। বুধবার বিকেল 3টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হবেন সকল পরিচালক। আলোচনা হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে থাকতে পারে BPL ইস্যু। বিসিবির একাধিক পরিচালক এখন টিভিকে জানান BPL-কে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের। অতীত অভিজ্ঞতা থেকে সরে এসে নতুনভাবে BPL-কে উপস্থাপনের জন্য কাজ করছে বর্তমান BPL গভর্নিং কমিটি। বোর্ডের সহসভাপতি এবং BPL কমিটির প্রধান ফাহিম সিনহার কাছ থেকে বৈঠকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর আগে ভালো ফ্র্যাঞ্চাইজি পাওয়া না গেলে 1 বছরের জন্য BPL স্থগিত রাখার কথাও শুনিয়েছিলেন ফাহিম সিনহা। আলাপ হতে পারে সেই সম্ভাবনা নিয়েও। আলোচনা আসতে পারে অধিনায়ক ইস্যুতেও। ক্রিকেট অপারেশনস এবং বিসিবি সংশ্লিষ্টদের ভাষ্য, এখনো আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে। তবে পুরো বিষয়টি দেখভাল করছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। তাই অধিনায়ক নিয়ে আলোচনা থেকে কি সিদ্ধান্ত আসতে পারে তা এখন পর্যন্ত ধোঁয়াশা। আলোচনার এজেন্ডায় থাকবে নারী ক্রিকেট ইস্যু, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং 8 বিভাগে সাবেক নারী ক্রিকেটারদেরই কোচ হিসেবে নিয়োগের আলোচনা থাকবে বোর্ড সভায়। জুবাইর আহমেদ, এখন, ঢাকা। ওয়ানডে অধিনায়কের পদ হারাতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। অ্যাওয়ে সিরিজগুলোতে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন নেতৃত্ব খুঁজছে বিসিবি। জুবাইর আহমেদ আরও একটি প্রতিবেদন। সত্যিই কি অধিনায়ক বদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে? ওয়ানডে ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ অধ্যায়টাও একেবারেই শেষের কাছাকাছি। ক্রিকেট বোর্ডের ভেতরের খবর, বোর্ড মিটিং থেকেই আসতে পারে অধিনায়ক বদলের চূড়ান্ত সিদ্ধান্ত। এরই মাঝে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ উল্লেখ করেছে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসের হাতে ওয়ানডে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে চায় বিসিবি।
বিসিবির একাধিক সূত্রের কাছে এমন গুঞ্জন নিয়ে জানার চেষ্টা করেছে এখন টিভি। ভিন্ন ভিন্ন সূত্র থেকে পাওয়া একাধিক তথ্য অনুযায়ী অধিনায়ক বদলের সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত, যদিও ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে বোর্ড সভাপতি তামিম ইকবালই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। আর সেই তথ্য আসতে পারে বোর্ড সভা থেকে। 2027 বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে পর্যাপ্ত সময় দিতে কিছুটা আগেভাগেই অধিনায়ক বদলের কাজ শেষ করতে চায় বিসিবি। ক্রিকবাজের খবর অনুযায়ী শুরুতে নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল, যদিও পরবর্তীতে টি-20 অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে দলের জন্য পছন্দ করা হয়েছে। এর মাধ্যমে সাদা বল এবং লাল বলের জন্য আলাদা আলাদা অধিনায়ক পাচ্ছে টাইগার ক্রিকেট। 2025 সালের জুনে ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে একাধিক সিরিজ জিতলেও দেশের বাইরে মিরাজের অধিনায়কত্ব ছিল একেবারেই গড়পড়তা। তার অধীনে 13 ম্যাচ থেকে মাত্র 2 জয় পেয়েছে বাংলাদেশ, সঙ্গে পারফরমেন্স ছিল পড়তির দিকে। 2027 সালে আফ্রিকার মাটিতে বিশ্বকাপ বিবেচনায় তাই অধিনায়ক বদলের সিদ্ধান্তে আসতে যাচ্ছে বিসিবি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।